সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। মধ্যরাতের এই আয়োজনটা আমরা সাজাই সাধারণত তরুণদের নিয়ে, তাদের চিন্তা ভাবনা, তাদের কার্যক্রম, তাদের সাফল্যের গল্প আমরা শুনি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে। আজ আমাদের সাথে আছেন একজন তরুণ বিজ্ঞানী, গবেষক ডক্টর জহিরুল আলম সিদ্দিকী। কেমন আছেন জহির ভাই? আমি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, শুরুতে আমি আরেকটু বলে নিই ডক্টর জহিরকে কেন আজকে আমাদের অতিথি করেছি সেই বিষয়টা সংক্ষেপে বলি। আমি নিশ্চিত যে ব্যাপারটা শোনার পরে আপনারা কেউ রিমোট টিপে অন্য কোনো চ্যানেলেই যাবেন না। ডক্টর জহির হচ্ছেন সেই বিজ্ঞানী, সেই গবেষক যিনি একদম শুরুর দিকে প্রাথমিক অবস্থাতেই ক্যান্সার শনাক্ত করে ফেলার একটা ডিভাইস আবিষ্কার করেছেন। আমি নিশ্চিত যে আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে এই আবিষ্কারটির গুরুত্ব কতটুকু এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে বা এই মরণঘাতী রোগ, এই মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় কত বিশাল একটা পদক্ষেপ এই ডিভাইসটা আবিষ্কার করা। তো আমি আর খুব বেশি কিছু না বলি, বরং সরাসরি শুনি ডক্টর জহিরের কাছ থেকে। জহির ভাই, আপনার আবিষ্কারটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে, এবং এটার কি নাম দিয়েছেন, কি এবং কিভাবে কাজ করে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এটাকে আবিষ্কার না বলে আমি বলবো যে এটা কাইন্ড অফ অনগোয়িং যে রিসার্চ ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট প্লেসে চলতেছে ক্যান্সার ডিটেকশনের জন্য। সো আমরা আসলে ক্যান্সার ডিটেকশনে একটা জাস্ট ওয়ান স্টেপ অ্যাহেড বলতে পারবো, যে আমি বলবো যে এটা একটা ডেভেলপমেন্ট। আচ্ছা, সো আমরা আমি আমাদের টিম আমরা যেটা করি যে ওই 2010 থেকে একটা কাজ শুরু করি। আমাদের টার্গেট ছিল যে আর্লি স্টেজে ক্যান্সার ডিটেক্ট করা, খুব ইনএক্সপেন্সিভ ওয়েতে অ্যান্ড খুব হাই এফিসিয়েন্সি সহ। এবং আমরা ইতিমধ্যে এটা সাকসেসফুলি করতে পারলাম। আমাদের এটা হয়ে মানে গত 3 বছরের রিসার্চে আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই আমরা আর্লি স্টেজ ক্যান্সার ডিটেকশন করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার, এই ডিভাইস মোটামুটি সব ধরনের ক্রাইটেরিয়াগুলো ক্যারি করে। সো ইন আদার ওয়ে আমি বলবো যে আমাদের এখন একটা ইনএক্সপেন্সিভ একটা ল কস্ট ডিভাইস আমাদের হাতে আছে, যেটা দিয়ে মোটামুটি 95% or more than 90% এফিসিয়েন্সি সহ ব্লাডের মধ্যে ক্যান্সার সেল আমরা ডিটেক্ট করতে পারি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, যে সিটিসি বা সার্কুলেটিং টিউমার সেলের মাধ্যমে? আসলে ক্যান্সার সেলগুলো হয় কি, ক্যান্সার সেল তো অর্গান স্পেসিফিক না। যেটা নরমালি হয় কি, আপনি ক্যান্সার হওয়ার পরে ওই সেলগুলো শরীরে বিভিন্ন জায়গায় মুভ করে ব্লাডের থ্রুতে। এখন সংক্ষেপে বললে হয়তো কমপ্লিকেটেড বায়োলজি না, এমন ভাবে বলেন আমরা যারা টেকনিক্যাল টার্মগুলো বুঝবো না, আমাদের উপর দিয়ে যেন না যায়। এক্স্যাক্টলি। সো এখন হয় কি, ওই ব্লাডের মধ্যে ওই ক্যান্সার সেলগুলো মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্লাডের থ্রুতে ওরা যায়। এই জন্য আমরা বলি এটা সার্কুলেটিং অবস্থায় এই সেলগুলো থাকে। তো এই সেলগুলোর নাম হচ্ছে সার্কুলেটিং টিউমার সেল, ইন আদারওয়াইজ সিটিসি। সো আমাদের মেইন টার্গেট ছিল এই সিটিসি ডিটেকশন করা, এবং ইনএক্সপেন্সিভ ওয়েতে একটা ডিভাইসের মাধ্যমে আমরা। এবং এটা করতে পারলে কি হয়, এটা করলে অনেক লাভ। যেমন লাভের মধ্যে কি হচ্ছে, এই সিটিসিগুলো ভেরি রেয়ার ইন দ্য সেন্স, তারা দেখা যায় 1টা থেকে 100টা সিটিসি থাকে 1 বিলিয়ন বা 2 বিলিয়ন বা সেভারাল বিলিয়ন আদার সেলের উপস্থিতির মধ্যে। তা আপনি অন্যভাবে চিন্তা করেন যে বেইজিং সিটিতে সব মানুষকে আপনি কি করেন, যে রেড শার্ট পরিয়ে দেন, আর একজন মানুষকে বা 5 জন মানুষকে সাদা শার্ট পরিয়ে রাখলেন। তো ব্যাপারটা কেমন হলো, যে ওই সাদা শার্ট পরা 5টা মানুষকে আপনি ধরবেন ওই 1 বিলিয়ন রেড শার্ট পরা মানুষের মধ্যে থেকে। তো এটা কিন্তু খুব কমপ্লিকেটেড, মানে খুবই সুই খোঁজার একটা ব্যাপার আছে না আমাদের দেশে, একটা প্রবাদ আছে, এই কথাটাই। ওটা বোধহয় এর চেয়ে সহজ হয়। তাহলে এখন এই কাজটা অনেক জটিল। তা আমাদের টার্গেট ছিল যে একটা সিকিউরিটি গেট এস্টাবলিশ করা, লাইক এয়ারপোর্ট সিকিউরিটি গেটের মতো। অন্যভাবে বললে, আমি ছাত্রদেরকে এই কথাটা বলি সবসময়, মানে কি, যে এখন এই দেশের ভিতরে যতজন ইয়ে থাকুক, কি বলবো, টেররিস্ট থাকুক, ওরা কিন্তু ওই গেটের ভিতর দিয়ে যাবে। তো গেটের ভিতর দিয়ে যেতে হলে ওইখানে তো আমাদের স্ক্যানার আছে, ধরে ফেলবো। তা আমাদের এই টার্গেট নিয়েই আমরা একটা ডিভাইস এস্টাবলিশ করি বা ডিভাইস নিয়ে কাজ শুরু করি। এবং আমরা মোটামুটি এখন নিশ্চিত যে আমাদের এই ডিভাইসের এফিসিয়েন্সি খুব হাই, অ্যান্ড আমরা ওই লেভেলেও, মানে 100 ইন বিলিয়নস অফ আদার সেল মধ্যেও আমরা ডিটেক্ট করতে পারি। সো এটা যেভাবে কাজ করে, সে কাজটা হচ্ছে কি, ইমিউনো অ্যাফিনিটি
যারা সায়েন্সের কেউ আছেন, যারা শুনতেছেন প্রোগ্রামটা, তারা জানেন ইমিউনো অ্যাফিনিটি ইউজ করি, এবং এটা আন্ডারনিতে ফিজিক্স এবং কেমিক্যাল কিছু প্রসেস ইনভলভ, যে টেকনোলজিটার নাম আমরা বলি ন্যানো শেয়ারিং, যেটা অলরেডি ন্যানো শেয়ারিং না ন্যানো শেয়ারিং কোনটা? ন্যানো শেয়ারিং, Nano শেয়ারিং। সো ন্যানো শেয়ারিং, সো হোয়াট এটা যেটা করে সেটা হচ্ছে কি শেয়ার, লাইক আমরা শেয়ার ফোর্স ক্রিয়েট করি অন দ্য সারফেসের মধ্যে। তো এই শেয়ার ফোর্স ক্রিয়েট করলে যেটা হয় কি স্পেসিফিক সেলগুলো ওই অ্যান্টিবডি বা অ্যান্টিজেন অ্যাফিনিটির মাধ্যমে ওই আমাদের ডিভাইসের মধ্যে থেকে যায়, আর নন স্পেসিফিক যে সেলগুলো এগুলো জাস্ট মানে শেয়ার ওয়ে অর পাস থ্রু। সো এই জিনিসগুলো হয়। তো এই জন্য হয় কি ব্লাডের অন্য যে সেলগুলো, মিলিয়নস অফ আদার সেলস, এগুলো সবগুলো পাস হয়ে চলে যায়, আর স্পেসিফিক সেলগুলো এখানে থাকে ডিভাইসে ক্যাপচার অবস্থা, মানে আটকে যায়। ওয়ান্স আমরা যেই মুহূর্তে আমরা সেল মানে আপনি বলছেন সিটিসি গুলো, তো এখন যেই মুহূর্তে আমরা সিটিসি ধরে ফেললাম, তখন এখান থেকে এদেরকে আমরা ছুটানোর বা এখান থেকে এদের সরানোর ব্যবস্থাটা আমরা জানি। তখন আমরা এখান থেকে সরিয়ে নিই আরেকটা ডিভাইসে নেই, যে ডিভাইসে নিয়ে আমরা তখন এদেরকে ওই যে টেররিস্ট এক জায়গায় ধরে নিয়ে তারপর ওকে প্রথমে থানায় নেওয়া হলো, এক্স্যাক্টলি, তারপরে জয়েন্ট ইন্টারোগেশন নিয়ে তো মানে জানা যে আরো কি কি আছে। আমরা যেটা করি ওই রকম ইন্টারোগেশন করি, বাট সেটা হচ্ছে কি ওকে ইন্টারোগেট করে জানা যে ওর ভিতরে মলিকুলার স্ট্রাকচারগুলো কেমন, ডিএনএ কি পরিবর্তন হচ্ছে মলিকুলার স্ট্রাকচার, আরএনএ এন্ড মলিকুলার লেভেল অফ অ্যানালাইসিস আমরা দেখি। সো এতে করে আমরা স্পেসিফিক জিন সম্বন্ধে কিছু ইনফরমেশন পাই, এবং ওর মলিকুলার মার্কারগুলো সম্বন্ধে ইনফরমেশন পাই, এবং এগুলো এই রিসার্চটা অনেক ইন্টারেস্টিং ইন দ্য সেন্স এটা নট অনলি আপনার যে ক্যান্সার এখানে আপনার সিটিসি ডিটেকশনে কাজ করতেছেন তা না, ইট উড অ্যাকচুয়ালি হেল্প ইউ টু ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে হেল্প হয়, থেরাপি মনিটরিং এর ক্ষেত্রে হেল্প হইতে পারে, এই কাজগুলো হয়। সো simply যদি আমি বলি in a word that এটা হবে কি ডিভাইসটা আন্ডারনিতে আছে ফিজিক্স এন্ড কেমিক্যাল কিছু প্রসেস, প্লাস আমাদের বায়োলজিক্যাল সিস্টেমগুলো তো আছেই, অ্যান্ড আদার ওয়ে লাইক এখানে কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড বায়োলজির একটা কম্বিনেশন। সো and the end of the স্টেজে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ক্যান্সার সেল ও ক্যান্সার স্পেসিফিক মার্কার ডিটেক্ট করা ব্লাডের মধ্যে। এবং আমরা যতদূর জানি এখন আমাদের কাছে যতগুলো মতো এভিডেন্স আছে বা ডাটা আছে, সেটা বোঝা যাচ্ছে যে আমরা বেশ এটা ইফিশিয়েন্টলি করতে পারি। আমি আরেকটু এই বিষয়টা আরেকটু জানতে চাই যে এখন কিভাবে ক্যান্সার ডিটেক্ট করা হয় এবং তার সঙ্গে আপনার পদ্ধতিটার পার্থক্যটা কি, এবং কেন এটা আমি যতটুকু জানি যে আপনার টার্গেটটাই ছিল যে আপনি একটু আগে বললেন যে ইনএক্সপেন্সিভ একটা পদ্ধতি আবিষ্কার করা, যার ফলে বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশের মানুষের পক্ষে এটা অ্যাভেল করা সহজ হয়। এক্স্যাক্টলি, জিনিসটা হচ্ছে কি এখন পর্যন্ত ক্যান্সারের যে আপনি জানেন ক্যান্সার হচ্ছে সেকেন্ড বিগ কিলার ইন দ্য সেন্স আফটার হার্ট অ্যাটাক, কার্ডিয়াক ডিজিজের পরে। সো এখন হচ্ছে কি মিলিয়নস অফ নট মিলিয়নস অ্যাকচুয়ালি বিলিয়নস অফ ডলার ইনভলভ এই ক্যান্সার রিসার্চের মধ্যে। কারণ একটা চ্যালেঞ্জ, সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে কি লাইফ তো যাচ্ছেই, মোর দেন 500,000 পার ইয়ার আমরা লস করতেছি। এটা হচ্ছে সার্টিফাইড ডেথ, এন্ড দেন আনসার্টিফাইড ডেথ ইজ লট অফ আদার ডেথ, এন্ড অনেক কিছু আমরা গ্রামে গঞ্জে অনেক জায়গায় মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে, সেটা হয়তো ডিটেক্ট করা যাচ্ছে না। এই দুইটা মেসেজ একটা দেখেন, এখন সোশ্যাল এন্ড ইকোনমিক ইম্প্যাক্টটা এখানে খুব বড়। তো আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে যে টেকনোলজিগুলো এখন মার্কেটে আছে, দেখেন এই যে কস্ট যেখানে ইনভলভ, সেখানে বুঝতেই পারতেছেন এই টেকনোলজিগুলো কিন্তু ওই কস্টের সাথে রিলেটেড। তো এই কস্টটা এত বেশি হওয়ার মেইন কারণটা হচ্ছে টেকনোলজিগুলো আসলে আমাদের গণ্ডির মধ্যে না, হ্যান্ডি না। সো এখন পর্যন্ত যে সমস্ত টেকনোলজি আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ টেকনোলজি, যেগুলো অলরেডি সার্টিফাইড এন্ড অ্যাপ্রুভড টেকনোলজি। সো বাট ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ল্যাবে, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, হার্ভার্ড, এমআইটি ওর এই সমস্ত ইউনিভার্সিটিতে, এবং শুধু হার্ভার্ড এমআইটি না, লট অফ আদার ইউনিভার্সিটি, তারা অনেক ভালো ভালো রিসার্চ করতেছেন। সেখানে মেইন টার্গেটটাই হচ্ছে কি ইনএক্সপেন্সিভ ওয়েতে। আমরা শুধু এখানে আমরা অস্ট্রেলিয়াতে আমরা হয়তো one of the many groups that are working with this. আমি যতদূর জানি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো গ্রুপ এখানে কাজ করতেছে। আমার সবার টার্গেটটাই হচ্ছে ইনএক্সপেন্সিভ ওয়েতে টেকনোলজি ডেভেলপ করা, যেই টেকনোলজির মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব অল্প ব্যয়ে ক্যান্সার ডিটেক্ট করতে পারবো। তো এখন যে টেকনোলজিগুলো এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ, এবং একটা রাফ এস্টিমেশন যদি দেই তাহলে দেখা যাবে কি নর্মালি ডিটেকশন ক্যান্সার আছে বা নাই
এটা ডিটেক্ট করতে গেলেই ভালো মতো জানতে গেলে 2 থেকে 3 লাখ টাকা বাংলাদেশি বাংলাদেশের টাকা টাকায় দরকার। মিনিমাম এটা হ্যাঁ, হয়ে যায়। এখন আপনি ইমাজিন করেন যে আপনার হাতে যদি এমন একটা ডিভাইস থাকে যেটা হয়তো 100 টাকা দিয়ে আপনি বুঝতে পারেন যে, বা 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে বুঝতে পারেন আদৌ একজন মানুষের ক্যান্সার আছে বা নাই, মানে স্ক্রিনিং প্রসেসে ইভেন, তাহলে কিন্তু এটা ম্যাসিভ হয়। নিশ্চয়ই। আর এই পর্যায়ে আমরা কবে নাগাদ যেতে পারবো যে আপনার ওই যে 500 বা 1000 টাকার মধ্যে একজন মানুষ, এখন যেরকম ডায়াবেটিস চেক করার একটা খুব সহজ যন্ত্র আবিষ্কার হয়েছে, তাই না? ডায়াবেটিস, পকেটে রাখা যায়, প্রেগন্যান্সি ডিটেকশনের জন্য প্রেগন্যান্সি টেস্ট করা, Exactly. এইরকম একটা পর্যায়ে তো আনবেন আপনার আবিষ্কারটাকে। আমাদের আমি যেটা মনে করি এটা একটা মানে একটা কম্বাইন্ড একটা এফোর্ট, তো কম্বাইন্ড এফোর্ট শুধু আমরা একা না, সারা ওয়ার্ল্ডে কেউই এখানে বসে নাই, সবাই খুব ফার্স্ট, এবং সবাই বিভিন্ন রকম ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক প্রকার নতুন নতুন টেকনোলজি ডিসকভার করতেছে। তা আমার ধারণা যে আমরা এখন যে স্টেজে আছি উইদিন নেক্সট 5 ইয়ার্সের মধ্যেই আমরা হ্যান্ডহেল্ড একটা ডিভাইস আমরা হয়তো নিয়ে আসতে পারবো। বাট দেখুন এটা আসলে কমার্শিয়ালাইজড হবে কিনা, কমার্শিয়ালি অ্যাভেলেবল কিনা, এগুলো তো এখন আমাদের আমরা ওটা সায়েন্টিস্ট, আর আপনাদের হাতে থাকবে না, যারা ফিনান্স করছেন তাদের হাতে। অনেক অনেক ব্যাপার কারা ফিনান্স করছেন আপনাদের এই উদ্যোগে? না, আমরা এটা প্যাটেন্টেড টেকনোলজি, এবং প্যাটেন্টেড টেকনোলজি যেহেতু এটা প্যাটেন্ট রাইট আমাদের আছে, প্লাস ইউনিভার্সিটি আছে, এবং আমাদের ফাইন্যান্সিয়াল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। সো এখন প্যাটেন্ট হওয়ার পরে ওই টেকনোলজি যেইভাবে লাইসেন্স বিক্রি হয় সেটা ওই আমাদের ফাইন্যান্স ইউনিট দেখবে, ওটা ওরা দেখবে। আর আমার রিসার্চ ফাইন্যান্স করতেছে অস্ট্রেলিয়া ফেডারেল গভর্নমেন্ট। আচ্ছা, আমরা আবারও আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। ফিরে আসার পর আরো অনেক কিছু শুনবো ডক্টর জহির আলম সিদ্দিকীর কাছ থেকে। আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন অতিথি ডক্টর জহিরুল আলম সিদ্দিকী। যারা আমাদের সাথে পরে যোগ দিয়েছেন যেসব দর্শক, তাদের জন্য জানাচ্ছি ডক্টর জহিরুল আলম সিদ্দিকী অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, যিনি প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত করার একটা ডিভাইস আবিষ্কার করে সারা বিশ্বের বিজ্ঞানী মহলে ইতিমধ্যে সাড়া ফেলেছেন। ডক্টর জহির, আপনার কাছে আমরা তো ইতিমধ্যে বেশ কিছু শুনেছি আপনার আবিষ্কারটা সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে। তো এখন বরং আমি জানতে চাইবো ব্যক্তি আপনার সম্পর্কে, কারণ কীর্তি এবং কীর্তিমান একটা কিন্তু আরেকটাকে ছেড়ে না। হ্যাঁ, তাই আপনার সম্পর্কে বলেন যে আপনি কোথাকার মানুষ, বাংলাদেশের কোথায় পড়াশোনা করেছেন, কোন জায়গা থেকে এসেছেন, এবং কিভাবে আপনি ওই ওই পর্যায়ে গেলেন, ওই পর্যায়ে পৌঁছলেন আমাদেরকে। আমি সিলেটের সুনামগঞ্জের, অ্যাকচুয়ালি সুনামগঞ্জের, বৃহত্তর সিলেট। হ্যাঁ বৃহত্তর সিলেট, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের ছেলে। আমি সেই জয়শ্রী হাওড় দেশের মানুষ। হাওড় অঞ্চলের মানুষ, আমি হাওড় অঞ্চলের মানুষ, এবং আমাদের আসলেই হাওড় অঞ্চলের মানুষ, মানে ওইখানে মানে বর্ষাকালে শুধুমাত্র পানি আর পানি। সো আমি জয়শ্রী প্রাইমারি স্কুলে পড়াশোনা করি। তারপরে হাই স্কুল আমার বেশ কয়েক জায়গায়। আমি বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলে ক্লাস 6, 7 পড়াশোনা করি। তখন থেকে আসলে শুরু হয় আমার লজিং লাইফ। লজিং মানে তো জানেন, হ্যাঁ লজিং জানি, মানে কারো বাড়িতে থাকা, সেই বাড়ি মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি কোনো বাড়িতে থাকা, এবং হ্যাঁ ওই বাড়ির ছেলেমেয়েদেরকে, বাচ্চাদের পড়াতেন। এক্স্যাক্টলি, মানে শিক্ষকতার শুরু সেই আপনার বাল্যকালেই? হ্যাঁ, শিশুকালে, ক্লাস 6-এ। আচ্ছা, 6 ক্লাস 6 থেকে তারপর 6, 7, ক্লাস 8-এ উঠে একটা ম্যাসিভ প্রবলেম হয় আমার, কারণ একটা সময় হয়তো আমার পড়াশোনাই চলবে না এমন একটা অবস্থা আসে। কি কারণে? বিকজ লজিং ছিল না, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, এইসব অনেক অনেক ব্যাপার ছিল, স্ট্রাগল ছিল আপনার। এগুলো তো ছিলই, খুব বড় ধরনের স্ট্রাগল ছিল, কিন্তু সবগুলো বলা হয়তো এই অল্প সময়ের ভিতরে সম্ভব না। বাট এইটুকুই যে যেসব কারণে পড়াশোনা বন্ধ হওয়া দরকার, মানে বন্ধ হয়ে যায় যেসব কারণে, সেগুলো উপস্থিত ছিল তখন ম্যাসিভলি। আচ্ছা, ম্যাসিভলি উপস্থিত ছিল। আমাদের সৌভাগ্য যে বন্ধ হয়নি, আপনি অতিক্রম করে এসেছেন। তারপরে ক্লাস 8-এ আমার এক বছর পড়াশোনা স্টপ থাকে। তারপরে ক্লাস 9-এ যখন আমার সব ফ্রেন্ডরা 9-এ উঠে যায়, সেই সময় আমার ভাই আবার আমাকে নিয়ে ক্লাস 8-এ ভর্তি করেন। তখন আমি ওই অঞ্চল ছেড়ে বাদশাগঞ্জ স্কুল থেকে সিলেটের একটা স্কুলে পড়াশোনা শুরু করি। সিলেটের একটা গ্রামের দিকে একটা স্কুল, শহরতলির একটা স্কুল, নাম রেবতী রমন হাই স্কুল। সেই হাই স্কুল থেকে আমি পাশ করি
এসএসসি এসএসসি 1993 সালে। খুব ভালো ছাত্র ছিলেন তখন? ওই সময়ের আমি স্কুলে যে রেজাল্ট করি, আমি যদ্দূর এই বছর আমি স্কুলে গিয়ে মানে এই কিছুদিন আগে ওই স্কুলে আমার সম্বর্ধনা দেওয়া হয়, এখানে আমি যাই, তখন আমি যদ্দূর শুনতে পাই যে ওই স্কুলের নাকি আমার রেজাল্টটা নাকি এখন পর্যন্ত হাইয়েস্ট যদ্দূর। কি ছিল রেজাল্ট তখন, কোন সন সেই সেটা? সময় 857 মার্ক পাই আমি 1993 সালে। 1993 হ্যাঁ। বোর্ডে প্লেস ছিল কি এটা? না, place সেটা ছিল না। আমি জানি না কোথায়, অল্প কিছু মার্ক ডিফারেন্স ছিল যদ্দূর হুম, জানি। হুম। তারপরে এরপরে আমি এমসি কলেজের স্টুডেন্ট, তখন এমসি কলেজে ভর্তি হই। এমসি কলেজে থেকে আমি আবার ইন্টারমিডিয়েটে করি 1995 সালে। হুম, তখনই বোধহয় আমি কত 805 মার্ক পাই আচ্ছা। ইন্টারমিডিয়েটে। সেই সময় এখন যেরকম সবাই গণহারে জিপিএ 5 পাচ্ছে, এরকম না, মহামারী হয়ে গেছে এটা। আমরা লিখে পেতে তো আর কি, লিখে সবগুলো খাতার মধ্যে লিখতে মানে 100 মধ্যে কত আনসার করলাম সেরকম ব্যাপার ছিল। যাক গে দেও। তারপরে আমি ভর্তি পরীক্ষা যেরকম হয়, আমি শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমি অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাই, কিন্তু শাহজালালের ছাত্র আপনি? হ্যাঁ, শাহজালাল ইউনিভার্সিটির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই কেমিস্ট্রিতে। আচ্ছা, আপনার বেসিক ডিসিপ্লিন কেমিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি। সো আমি কেমিস্ট্রি ফিজিক্স পড়ি, এই দুইটাই আমার ভালো লাগে। সো কেমিস্ট্রি থেকে আমি মাস্টার্স করি, এবং মাস্টার্স করার পর পিএইচডি করি 2007-এ। কোথায় সেটা? এটা হচ্ছে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া। পুসান, সাউথ কোরিয়া। সাউথ কিভাবে কোরিয়া। গেলেন ওখানে? সেখানে হচ্ছে আমি যতদূর জানি আপনার পিএইচডি থিসিসটা খুব হাইলি অ্যাপ্রিশিয়েটেড ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি হাইলি এবং কি নিয়ে এটা কাজ করেছিলেন? আমি কাজ করছি হচ্ছে ওই এরকম মাইক্রোফ্লুইডিক ডিভাইস। ওই কাজটা ছিল বেসিক্যালি ওই মাইক্রোফ্লুইডিক ডিভাইস তখন ছিল ভেরি আর্লি স্টেজে। তখন মাইক্রোফ্লুইডিক ডিভাইসের এত জয়কার ছিল না। তখন আর্লি স্টেজে আমি কাজটা শুরু করি, তো তখন অনেকগুলা পাবলিকেশনস হয়, বেশ ভালো কন্ট্রিবিউশন ছিল। এই কারণে আমি ওইখানে বেশ কয়েকটা অ্যাওয়ার্ডও পাই। আচ্ছা। এর মধ্যে একটা ছিল যে ওই সময়ে স্টুডেন্টদের মধ্যে, পিএইচডি স্টুডেন্টদের মধ্যে ওরা দিত বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড নামে অ্যাওয়ার্ড করতো, সেরকম একটা অ্যাওয়ার্ডও আমি পাই। বাহ। তারপর আরও কিছু কিছু ছিল, যেমন ব্রেইন কোরিয়া 21, ওইটাও পিএইচডি স্টুডেন্টদের জন্য বরাদ্দ ছিল, ওইটাও আমি পাই। এরকম কিছু কিছু পুরস্কার পাওয়া হয়। তারপরে আরও ছোটোখাটো অনেক, সেগুলো না বলাই ভালো, এরকম আর কি অনেকগুলো ছিল। তবে ওই দুইটা অ্যাওয়ার্ড একটা ভালো রিকগনিশন ছিল। তারপর 2010-এ আমি পিএইচডি ডিফেন্স করার সাথে সাথেই আমি জয়েন করি পোস্টডক হিসাবে অস্ট্রেলিয়াতে, মনাশ ইউনিভার্সিটিতে। আমি মনাশে কাজ করি প্রফেসর অ্যালান বন্ডের সাথে। অ্যালান ইজ আউটস্ট্যান্ডিং, ভেরি আউটস্ট্যান্ডিং রিসার্চার। কারণ উনি আউটস্ট্যান্ডিং ইন দ্য সেন্স, উনি হচ্ছে বোধহয় পৃথিবীর নাম করা কয়েকজন ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে একজন, এবং নাম করা আমার মনে হয় ওশেনিয়াস, এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চায়না, এই রিজিয়নের মধ্যে, এই বেল্টের মধ্যে ওনাকে বোধহয় নাম্বার 1, 2 এরকম, মানে বাট নাম্বার 1, 2 তো সায়েন্সে এরকম কিছু নাই, আউটস্ট্যান্ডিং, and he has a massive contribution towards the electrochemical society, electrochemical community, not only electrochemistry based community, but also science. গবেষণায় আসলেন। হ্যাঁ, তারপরে 2010-এ আমি আমার ফ্যামিলির কিছু ব্যাপার ছিল যেগুলোতে আমি ইনফ্লুয়েন্সড হই কিছু কাজ করার জন্য, যে ক্যান্সার নিয়ে কিছু করা যায় কিনা। আমি পিওরলি এজ আই মানে আপনি বুঝতে পারছেন, যদি আপনার আপত্তি না থাকে আমরা একটু জানতে চাই যে ফ্যামিলির কি ধরনের বিষয়গুলো আপনাকে এদিকে আসতে। আমার শ্বশুরবাড়ির দিকের একটা ঘটনা আছে, এটা খুব বড় আমাকে ইনফ্লুয়েন্স করে। সেটা হচ্ছে আমার এক শ্বশুরবাড়ির দিকের ভাবি, উনি ব্রেস্ট ক্যান্সারে মারা যান। তো আমি দেখলাম যে ওইখানে যেই পরিমাণ কস্ট ইনভলভ ছিল এবং যেই পরিমাণ ইমোশনাল টাচ ছিল, এখানে একজনের ক্যান্সার হওয়া মানে পুরো একটা পরিবার, একটা গোষ্ঠী শেষ হয়ে যায় অনেকটা। এবং সেই ঘটনাটা খুব বেশি নাড়া দিছিল আমাকে। তখন থেকে ইচ্ছা ছিল যে কিছু একটা করার, এবং ওইখান থেকে আসলে কিছুটা না, বেশ ভালোই পুশটা পাই আমি যে কিছু একটা করতে হবে। তারপরে নিজের ভিতরে আগে থেকেই একটা ইচ্ছা ছিল যে ডিজিজ রিলেটেড কোনো কিছু নিয়ে, যেটাতে ডাইরেক্ট হিউম্যান হেলথের, হিউম্যান ইকোনমির বেনিফিট আসে, এরকম কিছু করা যায় কিনা। তো এই কাজগুলা আসলে পোস্টডক সময়ে যখন অ্যালান বন্ডের সাথে কাজ করি মনাশ ইউনিভার্সিটিতে 3 বছর ছিলাম, ওই সময়টাতে আমি বলবো যে আমি আই ওয়াজ বর্ন এগেইন এই সময়টাতে। তারপর 2010-এ আমি
কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে মুভ করি। সেখানে খুব বড় ধরনের একটা ফেলোশিপ পাই আমি। তার মুভ করার পর থেকে পরপর আমি 5টা ফেলোশিপ পাই, এবং 5টার মধ্যে দুইটাই ছিল গভর্নমেন্টের, মানে ফেডারেল ফান্ড গভর্নমেন্টের, না দুটো তিনটা ছিল ফেডারেল গভর্নমেন্টের, এবং এগুলোই ছিল, সবগুলোই ছিল খুব আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার জি। করি, আমরা যেহেতু একটু সময় কমে আসছে জি, আমাদের। জি। আমি জানতে চাচ্ছি আপনি কি এই রিসার্চ টিমে আপনার অবস্থানটা কোথায়, মানে আপনি এখন আমি হচ্ছে অ্যাসোসিয়েট গ্রুপ লিডার। Associate. অ্যাসোসিয়েট গ্রুপ লিডার ইন দ্য সেন্স যে আমাদের গ্রুপে প্রায় সব মিলে প্রায় 30-35 জন স্টুডেন্ট পোস্টডক সব মিলে প্রায় 30 জনের মতো আছি, এবং এর মধ্যে আমি লিড করতেছি বা জয়েন্টলি লিড করতেছি 8 জন পিএইচডি স্টুডেন্টকে। এর মধ্যে 4-3 জন আছে বাংলাদেশি, এন্ড আরো কিছু বাংলাদেশি স্টুডেন্ট যাবে। Good, So, yeah. একজন তরুণ, আপনি এদেশের অনেক তরুণ বুকের মধ্যে নানা রকম স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জয়শ্রী গ্রামে যখন আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন, অথবা ওই যে বাদশাগঞ্জ স্কুলে যখন পড়েন অন্যের বাড়িতে লজিং থেকে, সেই সময় কোনোদিন কি এরকম একটা স্বপ্ন মানে বুকের ভিতরে লালন করতেন যে একদিন অনেক দূর যাবেন, এই জায়গায় আসবেন যেখানে একসময় হয়তো বাংলাদেশকে মানুষ চিনবে আপনার নামে? ওই রকম স্বপ্ন দেখতাম না হয়তো, কিন্তু লেখাপড়া দিয়েই আমার ওই সময় ডিমান্ডটা ছিল কিরকম যে আই হ্যাভ টু চেঞ্জ আমাদের ফ্যামিলির অর্থনৈতিক সিচুয়েশনটা চেঞ্জ করতে হবে আমাকেই, এই ধারণাটা আমার ছিল, এবং এই স্বপ্নটা আমার ছিল, এবং সেটা করতে হবে পড়াশোনার মাধ্যমে। এবং সেই পড়াশোনা হচ্ছে যদি আমার হার্ডওয়ার্ক থাকে এবং আমার যদি অনেস্টি থাকে, তাহলে আমি এটা সম্ভব। এবং এইটা আমি ভাবতাম যে আমার বাপ মায়ের মুখে ওনারা যত কষ্ট করলেন বা কষ্ট করে যাচ্ছেন, সেই সবগুলো কষ্টকেই আমি শুধু এই পড়াশোনা দিয়েই করতে পারবো। কারণ আছেন না? হ্যাঁ, ওনারা এখনো জীবিত, এবং এটা আমার অনেক আগে থেকেই এই ড্রিমটুকু ছিল। পিএইচডির পরে যখন মনাশে থাকি, তখন থেকে দেশের প্রতি একটা আলাদা ফিলিংস আসে, যে মনে হয় আমি কিছু একটা করতে পারবো, এবং সেই কিছু একটা এখনো আমি কিন্তু খুব ফরম্যাটেড না যে আমি এইটাই করব, কিন্তু আমি এখনো জানি যে যদি আমার ভিতরে যে স্পিরিটটুকু আছে, যে অনেস্টি বা ডিসিপ্লিন বা হার্ডওয়ার্কের যে স্পিরিটটুকু আছে, এগুলো যদি কম্বাইন করি, এবং এখন গভর্নমেন্ট আমাকে যেভাবে সাপোর্ট করছে সেটা যদি অব্যাহত থাকে নেক্সট 5 ইয়ার্স, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, সো তাহলে হয়তো ম্যাসিভ একটা কিছু করা সম্ভব। যদি বাংলাদেশ গভর্নমেন্ট কখনো ডাকে, কথাটা এই কারণে বলছি যে আমাদের একজন এরকম আপনার মতোই একজন কৃতি সন্তান ছিলেন ডক্টর মাকসুদুল আলম, যিনি পাট এবং ছত্রাকের জেনোম আবিষ্কার করেছেন। আমি জানি, হ্যাঁ, জেনেটিক ম্যাপিং করেছেন, এবং তাকে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এরকমই ডেকে নিয়ে এসে কাজে লাগিয়েছিল, এবং তিনি একটা অসাধারণ সাফল্য অর্জন করেছেন। কখনো যদি আমাদের গভর্নমেন্ট বা দেশ থেকে এরকম ডাক পান, কাজ করবেন? বাংলাদেশ আসলে আমরা যারা বিদেশে থাকি, আপনাদেরকে বলে বোঝানো হবে না, বাংলাদেশটা হচ্ছে আমাদের বুকের সবার, মানে সব দেশের নিউজ পেপারগুলো, দেশের নিউজগুলো, এগুলো সবার আগে থাকে। দেশের প্রতি আমাদের অসম্ভব টান, অসম্ভব ভালোবাসা। আর দেশ থেকে যদি এরকম ডাক পাওয়া যায়, আমি জানি মাননীয় তখন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, উনি মাকসুদুল আলম সাহেবকে নিয়ে আসছিলেন, সে এরকম যদি প্রপার ফ্যাসিলিটি দিয়ে নিয়ে আসা হয়, কারণ আমরা যে রিসার্চগুলো করি এগুলো আসলে অনেক হিউজ অ্যারেঞ্জমেন্টের বিষয়, নিয়ে মানে যদি এরকম অপরচুনিটি পাই, ডেফিনেটলি আসবো। আর না আসলেও বিদেশ থেকে হলেও, দেশে না এসেও যতটুকু করা সম্ভব এর থেকে বেশি করবো এই দেশের জন্য। ডক্টর জহিরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় কম, যে কারণে আরো কিছু শোনা গেল না, যদিও অনেক কথাই জানার আছে আপনার কাছে, সেটা বুঝতে পেরেছেন। তো আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, অনেক কাজ করবেন এবং অনেক দূর যাবেন, সেই দোয়া করি আমরা। কারণ আমরা আপনি যত সাফল্যই অর্জন করুন না কেন, যে অবস্থানই যান না কেন, আপনার বাঙালি পরিচয় তো মুছবে না। ফলে আমরা বিশ্ব সবাই বলতে পারবো যে এই যে লোকটা দেখছো ডক্টর জহিরুল আলম সিদ্দিকী, এ কিন্তু আমার দেশের লোক। হ্যাঁ, আর পার্সোনালি আমার কি অর্জন জানেন? এই যে প্রোগ্রামটা ইয়াং নাইট, এটা আমি আজকে প্রথম উপস্থাপন করছি। আমি বলতে পারবো যে ইয়াং নাইটে আমার প্রথম রাতের অতিথি ছিলেন ডক্টর জহিরুল আলম সিদ্দিকী। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক, শুনলেন ডক্টর জহিরুল আলম সিদ্দিকীর সাফল্যের গল্প। তার এই সাফল্যের গল্প সুনামগঞ্জের ধরমপাশার জয়শ্রী নামের এক ছোট্ট গ্রামের এক ছোট্ট ছেলে আজ এই বয়সে কোথায় পৌঁছে গেছে সেই আমরা দেখলাম, এবং তিনি আরো অনেক দূর যাবেন। তার কথাই সেটা আসলে বোঝা যায় যে অনেক দূর যাবেন তিনি। আর তার এই অনেক দূর যাওয়াটা তার ব্যক্তিগত লাভ যতটুকু না হবে, তার চেয়ে ঢের বেশি উপকারে আসবে বিশ্ব মানবতার। কারণ তিনি যে বিষয় নিয়ে কাজ করছেন সেটি একান্তভাবেই মানব কল্যাণের একটা নিবেদিত বিষয়। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আগামী দিন ইয়াং নাইট দেখার আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি।